অপরূপ সৌন্দর্যের লীলাভূমি আমাদের এই বাংলাদেশ। এদেশের প্রতিটি পরতে পরতে রয়েছে অসম্ভব সুন্দর সব পর্যটন কেন্দ্র। আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা সে সকল সৌন্দর্য আমরা চেষ্টা করব আমাদের ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরার। তারই ধারাবাহিকতায় আজকে আমরা যাচ্ছি পর্যটন নগরী সিলেটে। আমরা ঘুরে দেখব এশিয়ার সর্বপ্রথম চা বাগান মালিনীছাড়া চা বাগান, মেঘালয়ের কোল ঘেঁষে গড়ে ওঠা স্বচ্ছ ঠান্ডা পানি আর পাথরের সংযোগে সৃষ্টি অসম্ভব সুন্দর ভোলাগঞ্জের সাদা পাথর। দিনের শেষে হারিয়ে যাব আমরা বাংলাদেশের একমাত্র সোয়াম্প ফরেস্ট রাতারগুলে। এই ভিডিওতে আপনারা পাবেন একদিনে এই 3টি স্পট ঘুরে দেখার একটি কমপ্লিট গাইডলাইন। আশা করি ভিডিওটি ভালো লাগবে। চলুন ভিডিও শুরু করা যাক। ঢাকা থেকে বাস, ট্রেন কিংবা বিমানে করে সিলেটে আসা যায়। আপনি যদি বাসে কিংবা ট্রেনে আসেন সেক্ষেত্রে আপনাকে প্রথমে সিএনজি বা রিকশায় করে যেতে হবে আম্বরখান বাস স্ট্যান্ডে। আমরা যেহেতু বাসে এসেছি আমাদেরকে এই হুমায়ুন চত্বরে বাস নামিয়ে দিয়েছে। আমরা ঠিক এখান থেকে লোকাল সিএনজিতে জনপ্রতি 30 টাকা করে চলে যাই আম্বরখান বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ডে নেমে আমরা সারাদিনের জন্য সিএনজি রিজার্ভ করার জন্য খুঁজি, এবং আমরা যেহেতু হলিডে বা কোনো বন্ধের দিন আসিনি সেই জন্য অল্প টাকায় সিএনজি খুঁজতেছিলাম এবং পেয়েও যাই। একজনের সাথে কথা হয়, 1200 টাকা ফিক্সড হয়। তিনি আমাদের ভোলাগঞ্জ সাদা পাথর, মালিনীছড়া চা বাগান এবং রাতারগুলের সব কিছু ঘুরে দেখাবেন। এই সবকটি স্পট কভার করে আবার আম্বরখান বাস স্ট্যান্ডে এসে আমাদের নামিয়ে দিবেন। সিলেট শহর থেকে সিএনজিতে করে 10 মিনিটের দূরত্বে আমরা চলে আসি মালিনীছড়া চা বাগান। এটা মালিনীছড়া চা বাগান, এটা 200 বছর পুরনো। উপমহাদেশে এই চা বাগান থেকেই প্রথম চা চাষের শুরু হয়। এরপর ধীরে ধীরে শ্রীমঙ্গল এবং অন্যান্য জায়গায় চায়ের বিভিন্ন বাগান গড়ে ওঠে। তো আমরা মালিনীছড়া চা বাগান একটু ঘুরে দেখি। ভারতীয় উপমহাদেশে সিলেটেই প্রথম চা উৎপাদন শুরু হয়। সিলেটের মালিনীছড়া চা বাগান থেকেই এই উপমহাদেশের চা চাষের গোড়াপত্তন হয়। সিলেটের চা বাগানের সবুজের মায়ায় প্রতিদিন জড়ো হন হাজার হাজার দেশি বিদেশি পর্যটক। এরপরে আমরা আবার সিএনজিতে উঠে পড়ি আমাদের পরবর্তী গন্তব্য সাদা পাথর। চা বাগানের পাশ দিয়ে উঁচু নিচু সড়কে আমরা ছুটে চলছি সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জের সাদা পাথরের দিকে। প্রায় 1 ঘন্টা পর আমরা চলে আসি ভোলাগঞ্জের কাছাকাছি, এবং তখনই আমাদের নজরে পড়ে মেঘালয়ের উঁচু উঁচু পাহাড়। আমরা চলে এসেছি ভোলাগঞ্জ বাজারে। এখানে একটা বিজেপি ক্যাম্পাসে, যেটার সামনেই আমাদের সিএনজি রাখা হয়, এবং আমরা ড্রাইভারের ফোন নাম্বার নিয়ে নিই। ভোলাগঞ্জ বাজারে কিছু দোকান পাবেন, সেখান থেকে আপনারা ক্যাপ, সানগ্লাস কিংবা টি শার্ট কিনতে পারেন। এছাড়াও এখানে খাবারের অনেক হোটেল রয়েছে, আপনারা চাইলে আপনাদের খাওয়া দাওয়া এসব হোটেল থেকে সেরে ফেলতে পারেন। আমরা আর দেরি না করে চলে যাই ট্রলার ঘাটের দিকে। এখানে প্রতি ট্রলারে সর্বোচ্চ 8 জন যাত্রী যেতে পারে, এবং যাওয়া ও আসার ভাড়া 800 টাকা। অর্থাৎ আপনারা যদি 8 জন হয়ে থাকেন তাহলে জন প্রতি 100 টাকা করে ভাড়া পড়বে। সুতরাং আমরা যেহেতু 2 জন ছিলাম, আরও কয়েকজনের সাথে মিলে একটা গ্রুপ করে ট্রলার ভাড়া করে নিই। এই যে ট্রলার, এখানে যাত্রীদের বসার জন্য সিটের ব্যবস্থা করা আছে, এবং এই সাইজের ট্রলারে 8 জন আমার কাছে মনে হয় বেশ পারফেক্ট। আরেকটা জিনিস, এই 800 টাকা ভাড়া কিন্তু সরকার নির্ধারিত। আপনারা চাইলে 2 জন অথবা 3 জন, 8 জনের কম মানুষ মিলেও এই ট্রলার ভাড়া নিতে পারেন। সেক্ষেত্রেও ভাড়া পড়বে 800 টাকাই। ভোলাগঞ্জ বাজার থেকে ট্রলার ছেড়ে 10 থেকে 12 মিনিটের মধ্যে আমরা চলে আসি সাদা পাথর ট্রলার ঘাটে। ট্রলার থেকে নামার পরই চোখে পড়বে এরকম ঘোড়া। 100 টাকা একদম। ছবি তুলবেন, একবারে পাথরের কাছে নিয়ে যাবেন।
আমরা হাঁটা শুরু করি। আপনি চাইলে ঘোড়া ভাড়া করে ঘোড়ার পিঠে করেও চলে যেতে পারেন, অথবা চাইলে আমাদের মতো 8-10 মিনিট হেঁটে হেঁটেও চলে আসতে পারেন। এখানে আসলে আপনার চোখে পড়বে কিছু দোকান, যেসব দোকানে ভারতীয় কিছু পণ্য পাওয়া যায় যা বর্ডারের ওই পার থেকে নিয়ে আসা যায়, তবে অবশ্যই কেনার সময় মেয়াদ দেখে নেবেন। এবার সাদা পাথরের পানিতে নামার পালা। তবে মেইন জিনিস হচ্ছে আমাদের সাথে মূল্যবান জিনিসপত্র রাখার ব্যবস্থা এখানে আছে। এখানে লকার ভাড়া পাওয়া যায় 100 টাকার বিনিময়ে, যার মধ্যে আপনি আপনার জিনিসপত্র, ব্যাগ এবং অন্যান্য জিনিসপত্র রাখতে পারবেন। লকারের রেখে আপনাকে একটা চাবি দিয়ে দিবে, যেটা আপনাকে যত্ন করে রাখতে হবে। আমরা 100 টাকার বিনিময়ে লকার ভাড়া করে নেই এবং আমাদের ব্যাগ ও অন্যান্য জিনিসপত্র লকারে রেখে আমরা নেমে পড়ি সাদা পাথরের পানিতে। পানিতে নামার পর একটা জিনিস বুঝতে পারি যে পানি দূর থেকে দেখে মনে হয় কম, কিন্তু আসলে পানি অনেক বেশি, প্রচণ্ড স্রোত আর ভীষণ ঠান্ডা। আপনি যদি হালকা পাতলা মানুষ হন তাহলে আপনি ভেসে যেতে পারেন, আর আমার মতো ভারী হলে ভাসিয়ে নিয়ে যাওয়া কষ্ট। তবে একটা ইম্পর্টেন্ট জিনিস, এই রকম জায়গায় আসলে অবশ্যই ভালো স্যান্ডেল কিংবা ক্রোক স্যান্ডেল নিয়ে আসতে পারেন। আর পানি এত ঠান্ডা, আমি মনে হয় 30 মিনিটের মতো এভাবে শুয়ে শুয়ে পানির মধ্যে ফিল নিয়েছিলাম। এটা ছিল অসাধারণ এক অনুভূতি। মানে প্রচণ্ড গরম, সূর্যের প্রচুর তাপ, তার মধ্যে এই পানির মধ্যে আপনার পুরো দেহ মন সব ঠান্ডা হয়েছিল। এরপরে মজার একটা জিনিস দেখা হয়, যেটা হচ্ছে এই প্রচণ্ড স্রোতের মধ্যে একজন ঝালমুড়ি বিক্রি করতেছিল। মানে তার মুড়ির স্ট্যান্ড পানির ভেতরে পাথরের সাথে আটকে এর উপর বসাই ছিল এবং সে ঝালমুড়ি এবং কানাচুর বিক্রি করতেছিল। আর যারা লোকজন এই পানির মধ্যে পর্যটক ছিল তারাও খুব মজা করে তার কাছ থেকে ঝালমুড়ি চানাচুর নিচ্ছিল। জিনিসটা খুব ইন্টারেস্টিং। এবারে পানি থেকে ওঠার পালা। আপনি আসলেন, ঘুরলেন, গোসল করলেন বা এখানে ভিজলেন। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্ট হচ্ছে আপনার কাপড় চোপড় চেঞ্জ করতে হবে। কোনো চিন্তা নাই, তার জন্য আছে এরকম চেঞ্জিং রুম, যেখানে 20 টাকার বিনিময়ে আপনি কাপড় চোপড় চেঞ্জ করতে পারবেন, এবং এটা খুবই দরকারি একটা জিনিস এরকম একটা পর্যটন স্পটের জন্য। এরপরে আমাদের ব্যাক করার সময় এইখানে দোকান থেকে একটা কিটক্যাট নিয়ে নিই। বাংলাদেশে স্ট্রবেরি ফ্লেভার কিটক্যাট আমি কখনো দেখি নাই, তো এখানে পাইলাম, ভাবলাম একটা নেই। কিন্তু প্রচণ্ড গরমে এই চকলেট পুরাই গলে গেছে। আমরা আবার ট্রলারে উঠে ভোলাগঞ্জ বাজারের দিকে ব্যাক করি। যাওয়ার সময় খেয়াল করি সাদা পাথরের ঠিক পাশেই একটা জায়গা, যেখান থেকে মূলত পাথর উত্তোলন করা হয় এবং সেই পাথর এখান থেকে ওই পারে নিয়ে বিভিন্ন জায়গায় ভাঙা হয়। ভাঙার পরে উপযুক্ত মানে প্রক্রিয়াজাতকরণ করে হয়তো সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিক্রি করা হয়। তো আমরা খুব অল্প সময়ের মধ্যেই ভোলাগঞ্জ বাজারে চলে আসি। ততক্ষণে প্রায় বিকেল 4টা বেজে গেছে। এখন আমাদের নেক্সট ডেস্টিনেশন রাতারগুল। আমাদের সাথে যারা সাদা পাথরের ট্রলারে গ্রুপ করে গিয়েছিল তাদের সাথেই কথা বলে নেই, তারাও রাতারগুল যাবে। ভাবলাম তাহলে একসাথেই যাওয়া যায়, কারণ ওখানে গিয়েও আবার আমাদের ট্রলার ভাড়া করতে হবে বা নৌকা ভাড়া করতে হবে। তবে আমাদের যাত্রাটা দেরিতে শুরু হওয়ার কারণে রাতারগুল আসতে আসতে আমাদের প্রায় 5টা বেজে যায়। মানে দিনের আলোর আর মনে হয় ঘন্টাখানেক বাকি আছে, কিন্তু তাও আমরা যাব, কারণ রাতারগুল আমাদের ঘুরে দেখতে হবে। এই যে এইটা হচ্ছে নির্ধারিত, সরকার নির্ধারিত একটা ফি তালিকা দেয়া আছে, মানে কত টাকা করে দিতে হবে। এখানে আবার যদি আপনি স্টুডেন্ট থাকেন, স্টুডেন্ট আইডি কার্ড নিলে একটা ডিসকাউন্ট পাওয়া যাবে। আর এছাড়া আমরা এই সব খরচ টরচ মিলিয়ে একটা নৌকা 700 টাকায় ভাড়া পাওয়া যায় এবং তাতে 5 জন মানুষ যেতে পারবে। কিন্তু আমরা যাদের সাথে গ্রুপ মিলাইছিলাম তারা 5 জন আর আমরা 2 জন, মোট 7 জন। তো তাদের সাথে এটা বলার পর তারা আমাদেরকে একটা বড় নৌকা করে দেয়, রিজার্ভ করে দেয়, এবং যেটার ভাড়া নেয় তারা টোটাল 1200 টাকা। 1200 টাকার মধ্যে অন্যান্য যত ফি সব সহ। জানি না এটা বেশি কিনা, কিন্তু যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আমাদেরও যেতে হবে,
তো কিছু আর করার ছিল না, আমরা ও নৌকাটা ভাড়া নিয়ে নিই। আমাদের নৌকা কিছু দূর যেতেই এইরকম কিছু দৃশ্য ধরা পড়ে, এইরকম দৃশ্য দেখা যায়। যদিও এখনো ওরকম বৃষ্টি শুরু হয়নি, বৃষ্টি যদি আরো একটু বেশি হয় তাহলে এই পানির স্তর আরো উপরে থাকবে। আমরা ভাবছিলাম আমরাই হয়তো সর্বশেষ পর্যটকবাহী নৌকা, কিন্তু ভেতরের দিকে যেতে যেতে দেখতে পাচ্ছি যে এরকম আরো একটা দল, যারা সম্ভবত ঘুরে টুরে আসছে আর কি, তাদের ঘোরা শেষ, তারা সম্ভবত ঘাটের দিকে যাচ্ছে, আর আমরা রাতারগুলের ভেতরের দিকে যাইতেছি। এখানে আপনি অনেক রকম পাখির ডাক শুনতে পাবেন। এটা হচ্ছে রাতারগুলের ওয়াচ টাওয়ার, যেখানের উপরে উঠলে পুরা রাতারগুলের ভিউটা দেখা যায়, কিন্তু আমরা ওইখানে যেতেও পারছি না কারণ ওইখানে ওরকম পানি নেই। তবে আমার সাজেশন থাকবে, আপনারা রাতারগুল ঘুরতে আসলে অবশ্যই সকালের দিকটা এখানে সিলেক্ট করবেন, তাহলে হচ্ছে আপনি রাতারগুলটা আরো ভালোভাবে করতে পারবেন। আমাদের আসলে এটা একটা ভুল হয়েছে, আমরা বিকালের টাইমটা আর কি, সর্বশেষ টাইমটায় রাতারগুল বেছে নিয়েছি, যেটা আমাদের আসলে পরবর্তীতে মনে হয়েছে উচিত হয় নাই। কিন্তু এখানে আবার একটা জিনিস ছিল যে আমরা খুবই নিরিবিলি ঘুরছি এবং একবারে সন্ধ্যার আলোর আগে আগে, মানে সন্ধ্যা হয় তখন সূর্য ডোবার আগ মুহূর্তে, এই সময়ের পরিবেশটা টোটালি ভিন্ন ছিল। এবং আমরা প্রায় ঘন্টাখানেক এখানে ছিলাম, একটা ঘন্টার মতো পুরো রাতারগুলের ভেতরে আমাদের নৌকা নিয়ে ঘুরিয়ে দেখান একজন মাঝি। সূর্য প্রায় ডুবে আসছে, আমাদেরও ফেরার পালা। সো তাকেও বললাম, সেও আমাদেরকে নিয়ে ঘাটের দিকে রওনা হলো এবং ঘাটে পৌঁছতে পৌঁছতে আমাদের একবারে আলো ডুবে রাত্র হয়ে গেছে এবং আমরা আমাদের সিএনজি নিয়ে সিলেট শহরের দিকে রওনা করি। রাত 8:30টার দিকে আমরা পৌঁছে যাই আম্বর খান বাস স্ট্যান্ডে এবং সেইখান থেকে আমরা আমাদের সিএনজিকে বিদায় দিয়ে আমরা একটা রিক্সা ভাড়া নিয়ে নিই। আমরা পানসি রেস্টুরেন্টে যাব এবং সেখানে আমরা রাতের খাবার খাবো। যেহেতু আমাদের এটা বাজেট ট্যুর ছিল, সুতরাং আমাদের মেইন ফোকাস ছিল ঘোরায়, খাওয়া দাওয়ার উপরে না। তাই আমরা এরকম ভর্তা এবং ডাল ভাতের একটি প্যাকেজ নিয়ে নিই। খাওয়া দাওয়া শেষ করে দেখি মাত্র 9:30 বাজে, কিন্তু আমাদের ট্রেন তো অনেক দেরি, রাত 11:30টায়। ভাবলাম এখানে বসে পানসি রেস্টুরেন্টের স্পেশাল চা খাওয়া যায়। ম্যাপ ওপেন করে দেখলাম এখান থেকে সিলেটের বিখ্যাত কিন ব্রিজ আমাদের পানসি রেস্টুরেন্ট থেকে 5-7 মিনিট হাঁটার পথ। ভাবলাম যেহেতু পেট ভরা, একটু হাঁটাহাঁটি করে ব্রিজ পর্যন্ত যাই, তারপর সেখান থেকে রিক্সা নিয়ে আমরা রেল স্টেশনে চলে যাব। কিন্তু গিয়ে দেখলাম এখানে কোনো রিক্সা যায় না, অর্থাৎ সবাই হেঁটে হেঁটে ব্রিজ পার হচ্ছে। কিছুই করার নেই, আমরা হেঁটে হেঁটেই এই ব্রিজ পার হই। ওই পারে এসে একটা রিক্সা নিয়ে সোজা চলে আসি সিলেট রেল স্টেশনে। স্টেশনে ঢুকতেই দেখি ট্রেন দাঁড়িয়ে আছে, তখনও প্রায় 1.5 ঘন্টার মতো বাকি। কি আর করার, স্টেশনের প্ল্যাটফর্মে বসে মোবাইল স্ক্রলিং করতে করতে সময় শেষ করি। সময় মতো ট্রেন ছাড়ে। এরপরে সকালের আলো ফোটার সাথে সাথে দেখি আমরা ঢাকার প্রায় কাছাকাছি চলে এসেছি। কিছুক্ষণ পর আমাদের ট্রেন কমলাপুর রেল স্টেশনে চলে আসে এবং আমরা ট্রেন থেকে নেমে আমাদের গন্তব্যে চলে আসি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবেন এবং কমেন্ট করে আপনি চাইলে আপনার মতামত জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।